বড় ধরনের হামলা চালাতে পারে হামাস, সংখ্যা ইসরায়েল। গাজায় কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর উপর বড় ধরনের হামলা চালাতে পারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী। পণবন্দি যুদ্ধবিরতি চুক্তি করতে যাতে ইসরায়েল আরও বেশি আগ্রহী হয় সেই বিষয়টি ত্বরান্বিত করতে এই হামলা চালাতে পারে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আশঙ্কা করছে। হিব্রু মিডিয়ায় প্রকাশিত সূত্রবিহীন ওই খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনীর উপর হামলাটি হতে পারে গাজার ভেতরে, গাজার সীমান্ত এলাকায় কিংবা অধিকৃত পশ্চিম তীরে। প্রতিবেদনটিতে বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। এদিকে হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে ছাড় দেওয়ার প্রেক্ষাপটে মিশরীয় মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র এবং কাতারের নেতৃত্বাধীন আলোচনায় তাদের সম্পৃক্ততা বাড়বে বলে ইসরায়েলের চ্যানেল 12-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে। ক্লান্ত ইরানিরা ধৈর্য হারিয়ে ফেলছে, নতুন প্রেসিডেন্টকে সতর্কবার্তা। পশ্চিম এশিয়ার দেশ ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। তিনি কঠোর রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলিকে হারিয়ে এই পদে জয় পান। এর মধ্যে নতুন প্রেসিডেন্টকে সতর্কবার্তা দিলেন ইরানের শীর্ষ সুন্নি আলেম মৌলভী আব্দুল হামিদ। তিনি বলেছেন, দেশের চলমান নানা ইস্যুতে ইরানিরা ক্লান্ত এবং তারা ধৈর্য হারিয়ে ফেলছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন এই সুন্নি আলেম। তিনি বলেন, প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতির মাধ্যমে প্রকাশ পেয়েছে জনগণ সরকারের উপর কতটা বিরক্ত। দেশটির গত 28 জন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল 29.92%, যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। প্রথম দফায় 50% বেশি ভোট নিশ্চিত করতে পারেনি কোনো প্রার্থী। এরপর দ্বিতীয় ধাপে গড়ায় নির্বাচন। যদিও দ্বিতীয় ধাপে ভোটার উপস্থিতি 10% বেড়েছে, তবে 50% ভোট দানে বিরত ছিল। শীর্ষ আলেম বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক চাপে ইরানিরা পিষ্ট। এখানে নিম্ন শ্রেণীর মানুষরা নিজেকে এখন ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা করছেন, তবে তারা ন্যায় বিচার এবং স্বাধীনতার দাবিতে অটল থাকবে। রাজনৈতিক অচল অবস্থা, সুন্নি ও বেলুচ সম্প্রদায়ের প্রতিনিধিত্বের অভাব নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মৌলভী আব্দুল হামিদ। ন্যায় বিচার না পেলে অনশনের হুমকি ইমরান খানের। পাকিস্তানের তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান ন্যায় বিচার না পেলে অনশনের পথে যাবেন বলে হুমকি দিয়েছেন। শুক্রবার দুর্নীতি মামলার শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান উল্লেখ করেন, তার বিরুদ্ধে করা মামলাগুলোতে পছন্দ বা অপছন্দের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। দেশের আইনের সব নাগরিকের সমান অধিকার রয়েছে এবং ন্যায় বিচার না পেলে তিনি অনশন শুরু করার কথা ভাবছেন। বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খান অভিযোগ করেন, কারাগারটি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়ন্ত্রণ করছেন। কারাগার প্রধান তাদের নির্দেশে কাজ করেন এবং তার দলের নেতাদের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরান খান আরও অভিযোগ করেন, সম্প্রতি দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কয়েক নেতা, কিন্তু তাদের অন্তত 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল সামরিক কর্মকর্তাদের নির্দেশে। পিটিআইয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান বলেন, দলের এই দ্বন্দ্বগুলো যেন জনসম্মুখে না আসে সেজন্য নেতাদের নির্দেশনা দেবেন, কারণ এতে দলের মূল লক্ষ্য থেকে মনোযোগ সরে যেতে পারে। এদিকে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সচিব রউফ হাসান একটি সংবাদ সম্মেলনে বলেছেন, প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার পিটিআইয়ের বিরুদ্ধে করা মামলাগুলো থেকে সরে যাওয়া উচিত। তাদের মতে প্রধান বিচারপতির কর্মকাণ্ড নিয়ে সন্দেহ রয়েছে। আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের নতুন প্রেসিডেন্টের সমর্থন হিজবুল্লাহর। ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছে হিজবুল্লাহ। সেই সঙ্গে তাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র এই সংগঠনটি। শনিবার এক বার্তায় হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ইরানের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান। হিজবুল্লাহর সেক্রেটারি জানালেন, ইরানের নির্বাচিত প্রেসিডেন্টের সফল মেয়াদের জন্য শুভকামনা জানিয়ে আশা ব্যক্ত করেন, পেজেশকিয়ান ত্যাগী এবং অনুগত ইরানি জনগণের আকাঙ্ক্ষা অর্জনে সফল হবে। নাসরুল্লাহ ইরানের নতুন প্রেসিডেন্টকে সমর্থন দিয়ে বলেন, হিজবুল্লাহ এই অঞ্চলের সব প্রতিরোধ আন্দোলনের সঙ্গে জড়িত, যারা বহু বছর ধরে দখলদার বাহিনীর সঙ্গে প্রকাশ্যে যুদ্ধ করছে এবং আমেরিকান আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে। হিজবুল্লাহ তাদের সমর্থন দেয়। কাজে ইসলামিক প্রজাতন্ত্র ইরানকেও হিজবুল্লাহ তাদের সমর্থন দেবে। বাইডেন কি পার্কিনসন রোগে আক্রান্ত? সাম্প্রতিক সময় একের পর এক ভুল করছেন জো বাইডেন। সাক্ষাৎকার থেকে ট্রাম্পের বিরুদ্ধে বিতর্ক, বিভিন্ন অনুষ্ঠানে জড়িয়ে গেছে তার কথা। এরই মাঝে এবার রিপোর্টে দাবি করা হলো, গত জানুয়ারি মাসে বাইডেনকে দেখতে এসেছিলেন পার্কিনসন রোগ বিশেষজ্ঞ। এতে বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে আরও জল্পনা বেড়েছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত 17 জানুয়ারি পার্কিনসন বিশেষজ্ঞ ডক্টর কেভিন কার্নার্ড হোয়াইট হাউসে গিয়েছিলেন। সেখানে তিনি বাইডেনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর কেভিন ও কনরের সঙ্গে দেখা করেন। দুই চিকিৎসকের মধ্যে কি কথা হয়েছিল তা জানা যায়নি। তবে এই প্রতিবেদন সামনে আসতে জল্পনা শুরু হয়েছে, বাইডেন কি তাহলে পার্কিনসন রোগে আক্রান্ত। উল্লেখ্য, 2024 সালের নির্বাচনের প্রচারে দাঁড়িয়ে বাইডেন বলেন, 2020 সালে ট্রাম্পকে আবারও হারাবো। আর তার সেই মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথা নিয়ে তোলপাড় নেট পাড়ায়। বাইডেনের পরপর হোঁচট দেখে ইতিমধ্যে ডেমোক্রেটদের প্রার্থী বদলের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে নিজের অবস্থানে অনড় বাইডেন। তার দাবি তিনি অনায়াসেই ট্রাম্পকে হারিয়ে দেবেন। সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলে ফেলেন, আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের সঙ্গে কাজ করা প্রথম কৃষ্ণাঙ্গ নারী আমি।
ফিলিস্তিনিদের গ্যাস সম্পদ দখলের ইসরায়েলি ষড়যন্ত্র। ইহুদিবাদী ইসরায়েল গাজার পানি এবং জ্বালানি সম্পদ দখলের জন্য সেখানে আগ্রাসন চালিয়ে যাচ্ছে বলে একটি মার্কিন দৈনিকে খবর এসেছে। গাজার পানি ও জ্বালানি সম্পদ দখলের জন্যই ইসরায়েল সেখানকার ভবনগুলো এবং অবকাঠামোগুলো ধ্বংস করছে এবং চালিয়ে যাচ্ছে গণহত্যা, যাতে ফিলিস্তিনিরা গাজা ছেড়ে যেতে বাধ্য হয়। আর এভাবে ইসরায়েলিরা পুরো গাজার উপর দখলদারিত্ব কায়েম করে সেখানকার সম্পদ লুট করতে চায়। মন্ত্রীদের বাড়িঘর ভাঙচুর ও রাস্তা বন্ধ করে ইসরায়েলিদের বিক্ষোভ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির দাবি নিয়ে ইসরায়েলি সরকারের উপর চাপ প্রয়োগে আবারও বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। এই সময় বিক্ষোভকারীরা মন্ত্রীদের বাড়িঘর ভাঙচুর এবং রাস্তাঘাট বন্ধ করে দেয়। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় সকাল 6:29 দিকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এছাড়া পুলিশি বাধার আগেই তারা তেল আবিব ও জেরুজালেম হাইওয়েতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। গত 9 মাস ধরে গাজায় চলা ইসরায়েলি হামলার মধ্যে সম্প্রতি জিম্মিদের ফিরিয়ে আনতে একটি চুক্তি আশার আলো দেখতে যাচ্ছে। তবে উভয় পক্ষের সহযোগিতার অভাবে চুক্তিটি স্বাক্ষরিত হচ্ছে না। গাজায় গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় 38,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে অধিকাংশ নারী এবং পুরুষ। বিক্ষোভকারীদের কয়েকটি দল পোস্টার হাতে নিয়ে কয়েকজন মন্ত্রী এবং এমপিদের বাড়ির সামনে গিয়ে ব্যর্থ বলে চিৎকার করেন। যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের জবাবের অপেক্ষায় হামাস। গাজায় একটি যুদ্ধবিরতি বিষয়ক প্রস্তাবে ইসরায়েলের জবাবের অপেক্ষায় রয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী। রবিবার হামাসের 2 কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। মার্কিন প্রস্তাবিত এই চুক্তির শর্তগুলোতে সম্মতি জানানোর 5 দিন পর এমন মন্তব্য করল হামাস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে হামাসের 2 কর্মকর্তার একজন রয়টার্সকে বলেন, আমরা মধ্যস্থতাকারীদের কাছে আমাদের জবাব জানিয়েছি, এখন আমরা দখলদারদের জবাবের অপেক্ষায় রয়েছে। মে মাসের শেষের দিকে 3 পর্যায়ের এই যুদ্ধবিরতির প্রস্তাবটি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে মধ্যস্থতা করছে কাতার ও মিশর। গাজায় যুদ্ধ বন্ধ এবং অবশিষ্ট 120 ইসরায়েলি জিম্মিকে মুক্ত করার লক্ষ্যে এই প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে অবগত অপর ফিলিস্তিনি কর্মকর্তা বলছেন, ইসরায়েল কাতারের সঙ্গে আলোচনা করছে। নাম প্রকাশ না করার শর্তে রবিবার তিনি রয়টার্সকে বলেন, ইসরায়েলি প্রতিনিধিরা হামাসের প্রতিক্রিয়া নিয়ে কাতারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন এবং কয়েকদিনের মধ্যে তার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এই বিষয়ে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে শনিবার হামাসের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, গাজা নিয়ন্ত্রণকারী হামাস দাবি করেছে, কোনো চুক্তিতে স্বাক্ষর করার আগে ইসরায়েলকে গাজা একটি স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিতে হবে। এর পরিবর্তে চুক্তির অধীনে প্রথম ধাপের 6 সপ্তাহের মধ্যে এই শর্ত বাস্তবায়নে আলোচনার জন্য আগ্রহী হামাস। এই শান্তি প্রচেষ্টার বিষয়ে অবগত এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল প্রস্তাবটি গ্রহণ করলে গাজায় যুদ্ধ বন্ধ হবে। আগামী সপ্তাহে বিষয়ে আলোচনা করতে কাতার যাবেন ইউএস সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর উইলিয়াম বার্নস। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এই তথ্য জানিয়েছে।